Big story that's coming in at the moment from the Supreme Court. The Supreme Court has referred to a constitution bench to decide various issues on imposition of death penalty. मृत्युदंड मामले में एससी में सुनवाई। सुप्रीम कोर्ट ने दिया बड़ा आदेश। जाने सुप्रीम कोर्ट ने क्या लिया फैसला। देश की शीर्ष अदालत ने मौत की सजा को कम करने के मामले में अहम सुनवाई की। आपको बता दें कि सुप्रीम कोर्ट ने इस मामले पर स्वतः संज्ञान लिया था। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে আমরা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টে নতুন করে কি জাজমেন্ট এসছে তা ডিটেলসে আলোচনা করব। বচড হ্যাঙ্গিং কী জিনিস, কেনই বা সুপ্রিম কোর্ট ফাঁসিটাকে তুলে দিতে চাইছে, গ্লোবালি কোন কোন কান্ট্রিতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে তা এই ভিডিওতে কমপ্লিটলি ডিটেলসে কিন্তু আলোচনা করা রয়েছে। তো রিসেন্টলি দেখো সুপ্রিম কোর্টে একটা রিসেন্ট রায় এসছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে বেসিক্যালি ডেটা চেয়েছে যে আমরা বেসিক্যালি হ্যাঙ্গিং বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড ছাড়া আর কোন কোন পসিবল উপায় রয়েছে যার মাধ্যমে আমরা মৃত্যুদণ্ড দান করতে পারি। তো এই পুরো ডিটেলসের ওপরে কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু রায় এসছে। না দেখো, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহা বলেছে যে অসাংবিধানিক উপায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আরও কোনো মানবিক পদ্ধতি রয়েছে কিনা, তা সেই যদি মানবিক পদ্ধতি থাকে তাহলে সরকারকে দেখার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে সরকার কোনো অপশান বলে যে আমরা ফাঁসিতে মৃত্যুদণ্ড না দিয়ে যদি আরও কোনো উপায় রয়েছে যার মাধ্যমে আমরা মৃত্যুদণ্ডকে কার্যকর করতে পারি। তো এই পুরো ঘটনা এলো কখন, কে বা পিটিশন ফাইল করেছে? তো বেসিক্যালি পিটিশন ফাইল করেছে অ্যাডভোকেট ঋষি মালহোত্রা। देखिए, यहाँ जो हमने एक पटिशन फाइल की थी, मैं पहले एक बात स्पष्ट कर दूं कि हमने यहाँ पे किसी भी तरीके से डेथ सेंटेंस को चैलेंज नहीं किया। डेथ सेंटेंस देना बच्चन सिंह के केस में ऑलरेडी एक संविधान पीठ ने अपहेल्ड कर दिया कि डेथ सेंटेंस होना चाहिए अप्रोप्रिएट केसेस में। यहाँ जो मुद्दा था, जहाँ जो इशू था वो ये था कि मोड ऑफ एग्जीक्यूशन जो है डेथ सेंटेंस का वो क्या होना चाहिए। बिकॉज हमारे हिसाब से जो हैंगिंग है वो एक क्रूअल और एक बड़ा इनह्यूमन तरीका है किसी को एग्जीक्यूट करने का। और हमने कोर्ट के सामने ये काफ़ी एग्जांपल्स दिए थे, जिसके अंदर जैसे यूएसए है जो कि मोस्ट डेवलप्ड कंट्री है वर्ल्ड में, वहाँ पे हैंगिंग को हटा के उन्होंने कम से कम 50 में से 40 स्टेटों के अंदर उन्होंने लीथल इंजेक्शन को अडॉप्ट किया। ঋষি মালহোত্রা রিসেন্টলি একটা মৃত্যুদণ্ডের ওপরে কিন্তু পিটিশন ফাইল করেছে, যেখানে তিনি দাবি করেছেন যে মৃত্যুদণ্ড সাংবিধানিকতাকে নিয়ে, যে মৃত্যুদণ্ড কিন্তু সংবিধানে কোনোভাবে কোথাও কিন্তু বলা নেই যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো সেখানে এর সাংবিধানিকতা নিয়ে সেটা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা হয়। তো বেসিক্যালি আর্টিকেল 354 ক্লজ 5 এখানে বলা হয় যে কোনো একজন মৃত্যুদণ্ড ব্যক্তিকে, মানে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ঝুলিয়ে রাখতে হবে, অর্থাৎ ফাঁসিকে গলায় ঝুলিয়ে রাখতে হবে। বেসিক্যালি আর্টিকেল 354 ক্লজ 5-এ বলা আছে যে যদি কেউ রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট, মানে বিরল থেকে বিরলতম যদি কোনো কিছু দোষ করে থাকে তবেই তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপার হয়েছে যে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে ফাঁসিতে ঝুলানোর কথা কিন্তু বলা হয়নি। এই আর্টিকেলে বলা হয়েছে যে যদি কেউ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস করে থাকে তবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কিন্তু সেটা ফাঁসিতেই যে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা কিন্তু বলা হয়নি। বাট পরবর্তীকালে 1980 সালে বচ্চন সিং মামলায় একটা কেস হয়েছিল, সেই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন সাজা অথবা তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঠিক আছে, এই দুটোর কিন্তু কথা বলা হয়েছিল বচ্চন সিং মামলায়। এবারে গল্প হয়েছে যে যখন এই কথাটা যখন আদালতে আসে যে মৃত্যুদণ্ডের সাংবিধানিকতা আছে কিনা বা কনস্টিটিউশনালি সেটা ভ্যালিড কিনা, তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলে যে আমরা একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করছি, যে কমিটি বেসিক্যালি কিন্তু এর সাংবিধানিকতাকে নিয়ে দেখবে, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালিডিটিকে নিয়ে দেখবে। আমরা এটা বলছি না যে এই মৃত্যুদণ্ড দেওয়াটা সেটা অসাংবিধানিক, অর্থাৎ সেটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, কিন্তু মৃত্যুদণ্ড যেভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ হ্যাঙ্গিংয়ের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সংবিধানের ওপরে কিন্তু কোয়েশ্চেন তৈরি করে। তো তাই জন্য এই ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিমহা একটা কমিটি তৈরি করে, যে কমিটি বেসিক্যালি দেখবে যে মৃত্যুদণ্ডকে দেওয়ার জন্য কি নতুন করে কোনো পদ্ধতি রয়েছে কিনা। তো 1980 সালের যে রিপোর্ট, সেই রিপোর্টকে উল্লেখ করে তিনি বলেন যে মৃত্যুদণ্ড এটা কিন্তু কনস্টিটিউশনালি ভ্যালিড একটা জিনিস, কিন্তু সেটা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু কনস্টিটিউশনালি ভ্যালিড নয়, সেটা
সেটা কিন্তু কমিটি গঠন করে দেখার দরকার আছে। যাই হোক, এবার আমি তোমাদেরকে যদি একটু ডিটেলস দেখাই যে টিল নাও ডেথ পেনাল্টি আমরা যদি দেখি পুরো হোল ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা হয় তাহলে সেটা কিভাবে করানো হয়েছে। দেখো, হ্যাঙ্গিং করানো হয় বেসিক্যালি 2721 জনকে, বাট এইখানে বচড এক্সিকিউশন হয়েছে 85 জনের। এই বচড এক্সিকিউশন কী জিনিস সেটা নিয়ে আমি ডিটেলসে যাব পরবর্তীকালে। দেখো, আরও যদি আমরা গ্লোবালি দেখি আরও বিভিন্ন উপায়ে কিন্তু হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেরকম কি ইলেকট্রোকিউশন অর্থাৎ ইলেকট্রিক শকের মাধ্যমে মারা হয়েছে, যেখানে বচড এক্সিকিউশন হয়েছে 84। লেথাল গ্যাস মানে কোনো একটা গ্যাস দিয়ে মারার চেষ্টা করা, 593 জনকে এরকম চেষ্টা করা হয়েছে, যেখানে বচড এক্সিকিউশন হয়েছে 32 জনের। লেথাল ইনজেকশন, এরকম কোনো ইনজেকশন দিয়ে দেওয়া যাতে ইমিডিয়েট মারা যেতে পারে, সেরকম সেখানে বচড হচ্ছে এক্সিকিউশনের পরিমাণ হচ্ছে 75 জন। ফায়ারিং স্কোয়াড অর্থাৎ সামনে থেকে গুলি করা, জিরো রেঞ্জে গুলি করা, সেখানে 34 জনকে এক্সিকিউট করা হয়েছে, বাট সেখানে কিন্তু বচড এক্সিকিউশনের সংখ্যা কিন্তু 0। ওকে, তো আমরা যদি দেখি ওভারঅল যদি দেখা হয় 8776 জনকে এক্সিকিউট করা হয়েছে, যেখানে বচড এক্সিকিউশন হয়েছে কিন্তু 276। এই বচড এক্সিকিউশন কী জিনিস সেটা ভিডিওর আগে আরও পাবে। 2018 সালে মানে গভর্নমেন্টের কাছে এটা রায় চাওয়া হয় যে ফাঁসিতে আপনারা মৃত্যুকে সমর্থন করেন কিনা। তো সেখানে গভর্নমেন্ট কিন্তু একটা হলফনামা দাখিল করে, যেখানে গভর্নমেন্ট বলে যে আমরা যদি ফায়ারিং স্কোয়াড ইউজ করি অর্থাৎ সামনে থেকে গুলি করি অথবা যদি ইনজেকশন দিই, ওতে কিন্তু আরও অনেক বেশি অমানবিক উপায় বা নিষ্ঠুর উপায় কিন্তু মারা হচ্ছে। তো আমার মনে হয় যে হ্যাঙ্গিং, গভর্নমেন্ট এটা বলেছে যে বর্বর এবং অমানবিক এবং নিষ্ঠুর মৃত্যুদণ্ড কার্যকর করার নতুন পদ্ধতি তারা কোনো কিছু খুঁজে পায়নি। তাদের কাছে এটা মনে হয়েছে, গভর্নমেন্টের কাছে এটা মনে হয়েছে যে হ্যাঙ্গিং ইজ দ্য বেস্ট প্রসেস, যেখানে তুমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে তুমি মারা যাচ্ছ। বাট কোনো ইনজেকশন বা ফায়ারিং দিলে তাহলে সেক্ষেত্রে চান্স অফ ফ্যাক্টর অনেক বেশি থাকে যে সেখানে কিন্তু যন্ত্রণা বা পেন হওয়ার চান্স থাকবে না। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই বচড এক্সিকিউশন কী জিনিস। দেখো, আর্টিকেল 354 ক্লজ 5-এ বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত মরে না যাবে ততক্ষণ পর্যন্ত গলায় কিন্তু দড়িটাকে ঝুলিয়ে রাখা হবে, এটা বলা হয়েছিল। বাট এই মৃত্যুদণ্ড যদি বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে মৃত্যুদণ্ড বলতে বোঝায় যেগুলোতে পরিকল্পনা মাফিক প্ল্যান করেছি যে মেরে দেওয়া হবে, পরিকল্পনা করা হয়েছে যে কিভাবে মারা হবে। ধরো কাউকে ফাঁসিতে ঝোলানো হবে, তাহলে ফাঁসিতে ঝোলানোর প্রসেসগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হয়েছে। কিন্তু যখন ফাঁসিতে ঝোলানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু গিয়ে কি দেখা গেছে যে হচ্ছে ওই যে আসামি সে কিন্তু মারা যায়নি, বা ইনজেকশন দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়ার পরে এটা বোঝা গেছে যে সেই আসামি কিন্তু মারা যায়নি। এরকম কিন্তু অনেকগুলো কেস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাঙ্গিংয়ে 85 জনের এরকম হয়েছে, তারপরে ইনজেকশনে তুমি দেখো 75 জনের এরকম হয়েছে, লেথাল গ্যাসের মাধ্যমে 32 জনের এরকম হয়েছে, যারা কিন্তু মারা যায়নি। তো সেক্ষেত্রে তাদের যন্ত্রণার পরিমাণটা অনেক বেশি হবে অবভিয়াসলি। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পসিবিলিটি থাকে যে পরিকল্পনা অনুযায়ী তাকে মারার প্ল্যান করা হয় বা মৃত্যুদণ্ড দেওয়ার প্ল্যান করা হয়, সেটা অনেক সময় কিন্তু যন্ত্রণাদায়ক হয়, সেটা অনেক সময় কিন্তু অপ্রয়োজনীয় যন্ত্রণা অভিযুক্ত ব্যক্তির কিন্তু তৈরি হয় না। এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা আসামি অলরেডি যাবজ্জীবন কারাদণ্ড ফেস করছে, তারপরে তাকে যখন ফাঁসি দেওয়া হলো সেই ফাঁসিতে তার মৃত্যু হলো না, তাহলে আবার তাকে সারা জীবনের জন্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। তো অবভিয়াসলি তাকে কিন্তু অনেক ডাবল পানিশমেন্টের কিন্তু ব্যাপারটা আসছে। ওকে, তো এটা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালিডিটির কোয়েশ্চেন আসে না। কোন ক্ষেত্রে আমাদেরকে এটা জানতে হবে, কোন ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যদি দেখি আমরা ভারতীয় হচ্ছে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ডের বর্তমান বিধান কী কী রয়েছে, তো এতগুলো ক্লজ কিন্তু রয়েছে। তোমরা জানো যে আর্টিকেল 302 বেসিক্যালি সেকশন 302 আইপিসি সেকশন 302 আন্ডারে কাউকে যদি কেউ হত্যা করে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার কথা কিন্তু ভাবা যেতে পারে না। এখানে দুটো জিনিস আছে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড সেই ক্ষেত্রে হয় যেখানে ক্রাইমটা হিনিয়াস ক্রাইম হয় না, যেখানে মানে বলতে পারো যে হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে কিন্তু আমরা মৃত্যুদণ্ডের কথা কিন্তু ভেবে থাকি। তো সেকেন্ড হচ্ছে যেরকম নির্ভয়া কেসে আমরা দেখতে পেয়েছিলাম সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কাউকে ডাকাতি করা, ডাকাতির সঙ্গে সঙ্গে হত্যা করা, এটাও কিন্তু তোমার হচ্ছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কিন্তু মৃত্যুদণ্ডের মূলক কাজ। অপরাধমূলক ষড়যন্ত্র করা এবং সেক্ষেত্রে ষড়যন্ত্র করে তার ফ্যামিলিকে নষ্ট করে দেওয়া, তার লাইফস্টাইল নষ্ট করে দেওয়া কোনো মানুষের, তো সেটাও কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে কিন্তু আসে। এছাড়া ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করা, রিপিল করার চেষ্টা করা, এগেনস্টে বলতে পারো যে রিবিলিয়ন করার চেষ্টা করা, এরকমও আইপিসি 120 অনুযায়ী তার এগেনস্টে কিন্তু করা। যেরকম কি টেরোরিস্ট আজমল কাসব, আমরা জানি যে তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। ইয়াকুব মেনন, তাকেও ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল ভারত সরকারের এগেনস্টে বা গভর্নমেন্টের এগেনস্টে করার জন্য, বেসিক্যালি সরকারের এগেনস্টে, দেশের এগেনস্টে
হচ্ছে কনস্পিরেসি করার জন্য। বিদ্রোহের অবসান বলতে সেকশন 132 বলেছে যে কোনো জায়গাতে ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করা, তার জন্য বহু মানুষের মারা যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু ভারতীয় দণ্ডবিধির মৃত্যুদণ্ডের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম যে মৃত্যুদণ্ড কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকর করে কে? তো মৃত্যুদণ্ড কার্যকর করে কিন্তু প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট কিন্তু এই মৃত্যুদণ্ডকে যখনই সুপ্রিম কোর্টের রায় আসে, দেন প্রেসিডেন্টের কাছে যায়, দেন প্রেসিডেন্ট ওটাতে হচ্ছে তোমার সাইন দেয়। নাও এখানে একটা জিনিস আছে, একমাত্র মৃত্যুদণ্ডকে ক্ষমা করার অধিকার কার আছে? তো আর্টিকেল 72 এটা বলা আছে যে কোনো রাষ্ট্রপতি চাইলে সেই মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারে। নাও রাষ্ট্রপতির কাছে অনেকগুলো অপশান থাকে ক্ষমা করার জন্য। তো কারুর মৃত্যুদণ্ড, কাউকে ধরো ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া যেতে পারে এবং তাকে ক্ষমা করে তার কিন্তু যাবজ্জীবন সাজা পর্যন্ত করা যেতে পারে। তো এটা কিন্তু আর্টিকেল 72 কিন্তু এটা বলা আছে যে একমাত্র রাষ্ট্রপতির কাছেই কিন্তু ডেথ পেনাল্টি পার্ডন করার কিন্তু ক্ষমতা রয়েছে। পুরো হোল ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি না, আমাদের এই মৃত্যুদণ্ডের ওপরে কিন্তু অনেক কিছু অলরেডি অনেক কান্ট্রি কিন্তু অলরেডি অ্যাবলিশ করে রেখেছে। আমরা যদি এখানে দেখো, এই যে গ্রিন কালারের যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইসব কান্ট্রি কিন্তু অলরেডি কিন্তু অ্যাবলিশন করে রেখেছে। এইসব কান্ট্রি যারা রেড কালারে তোমরা দেখতে পাচ্ছ, এইসব কান্ট্রি কিন্তু অলরেডি অ্যাবলিশনের মধ্যে, প্রসেসের মধ্যে রয়েছে। এরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবলিশ করে ফেলবে। আর যেগুলো অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ, এরা শুধুমাত্র একদম সিরিয়াস ক্রাইম, মানে হিনিয়াস ক্রাইম, হচ্ছে অসহিংসভাবে যদি কাউকে মেরে ফেলে, এরকম ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ডেথ পেনাল্টি অ্যালাউ করা আছে। বাট যেগুলো রেড কান্ট্রি দেখতে পাচ্ছ, সেই সব কান্ট্রিতে কিন্তু এখনও পর্যন্ত ছোট ছোট কেসেও কিন্তু ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে। ধরো কেউ কাউকে খুন করে দিল বা সামান্য তাকে অপহরণ করে নিয়ে গেল, এইসব কেসেও কিন্তু এখনও পর্যন্ত ডেথ পেনাল্টি কিন্তু ব্যাপার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি দেখি এইসব কান্ট্রি, যেরকম দেখো চীন, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই সমস্ত কান্ট্রি, এশিয়ার কান্ট্রিগুলোতে কিন্তু মৃত্যুদণ্ড এখনও কিন্তু প্রচলন আছে। এখনও রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ছাড়াও ছোটো ছোটো কেসেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাট ইউরোপ, আমেরিকা, এইসব কান্ট্রিতে কিন্তু মৃত্যুদণ্ড এখন কিন্তু বিরল হয়ে গেছে। যেরকম বেলারুশ, গুয়ানা, কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত কান্ট্রিতে কোনো ব্যতিক্রম ছাড়া, উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জেনে রাখো সব থেকে ব্যতিক্রম কেসগুলোতে কিন্তু শুধুমাত্র মৃত্যুদণ্ডের কথা বলা আছে। বিশ্বের 110টা দেশ এই রকম মৃত্যুদণ্ডকে কিন্তু এখনও পর্যন্ত বাতিল করে রেখেছে। সম্প্রতি আমরা যদি দেখি সিয়েরা লিওন, পাপুয়া নিউ গিনি এবং গিনি, এরা কিন্তু ট্রপিক্যাল গিনি যেটা, সেটা কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ডকে ক্যান্সেল করে দিয়েছে, মৃত্যুদণ্ডকে তুলে দিয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডটাই সব থেকে ইম্পর্টেন্ট বলে ফিল হয়েছে। তো অ্যাকচুয়ালি কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে এর মৃত্যুদণ্ডকে তুলে দেওয়ার একটাই মাত্র কারণ আমরা জানি যে বলে না মানব জন্ম অনেক তপস্যার ফল। তো এখানে কিন্তু সেই জিনিসটাকে কিন্তু ফোকাস করা হয়েছে যে একজন মানুষ, সে জন্মেছে, তাকে অনেক কিছু তপস্যা করে জন্মাতে হয়েছে, তাকে অনেকটা ফ্যামিলিকে ছেড়ে যেতে হয়। এরকম তো নয় যে খুব কম অনেক বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এরকম তো নয়। অনেক সময় অনেক কম বয়সের ছেলে মেয়েদেরকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সেক্ষেত্রে তার ফ্যামিলি থাকে, তার পুরো জীবন পড়ে থাকে, কিন্তু তাকে হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তো এটা অনেক সময় না আমাদের বলা হয় যে আর্টিকেল 21 আন্ডারে যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আছে না, সেই লিবার্টিটাকে না কোথাও না, আমার মনে হয় যে কোথাও এই লিবার্টিটাকে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তো সেই বেসিসে কিন্তু আমরা বলতে পারি যে একজন মানুষের লিবার্টি হারিয়ে যাওয়া, লিবার্টি চলে যাওয়া ডেমোক্রেসির কখনো পার্ট হতে পারে না। তো বাট এখানে কনস্টিটিউশনে এটা বলা আছে যে শুধুমাত্র রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে আমরা কিন্তু মৃত্যুদণ্ডটাকে কার্যকর করতে পারি। সো আশা করছি বুঝতে পারলে যে হ্যাঙ্গিং রিলেটেড বা ডেথ পেনাল্টি রিলেটেড সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, আর সুপ্রিম কোর্টে নতুন করে কী রায় আসতে চলেছে। এবার দেখার যে ওই কমিটি কী রিপোর্ট দেয়, তারপরে ডেথ পেনাল্টি কতটা হ্যাঙ্গিংয়ের মাধ্যমে করা সম্ভব, সেটার ওপরে কমিটি কী সাজেস্ট করে। রিসেন্টলি ল কমিশনের রিপোর্টও এসেছিলো, সেই ল কমিশনের রিপোর্টেও ল কমিশন এটা দাবি করে যে আমাদের ডেথ পেনাল্টি কিন্তু তুলে দেওয়া উচিত। তো এবার সেটা রিলেটেড রিপোর্ট এখনও বাকি আছে। তো রিপোর্ট এলে আমরা ডিটেলসে দেখব যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কি দেওয়া উচিত নয়, যদি দেওয়া হয় তার প্রসেসগুলো কী কী হতে পারে। সো হোপফুলি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।